This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক দেশ এক ভোট নিয়ে দেশ জুড়ে নানান আলোচনা, কিন্তু এই ধারণাটা নতুন কিছু নয়। দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর 1951 থেকে 1967 সাল পর্যন্ত আমরা ভোটের উপর এক দেশ এক ভোট তো দেখেছি। বাংলায় 1991 এবং 1996 সালেও আমরা একসঙ্গে বিধানসভা লোকসভা ভোট দেখেছি। 1959 সালে জওয়াহরলাল নেহরু কেরলে ইএমএস নম্বুদ্রিপাদের নেতৃত্বাধীন কমিউনিস্ট সরকারকে 356 ধারা জারি করে ফেলে দেওয়ার পর সাময়িকভাবে এক দেশ এক ভোটের শৃঙ্খলটি প্রথম ভাঙে। আর এরপর 1967 সাল থেকে ধারাবাহিকভাবে রাজ্যে রাজ্যে 356 ধারা জারি করতে শুরু করেন ইন্দিরা গান্ধী। তখন স্থায়ীভাবে শৃঙ্খলটি ভেঙে যায়। ৬০ দশকের শেষ থেকে আবার রাজনৈতিক অস্থিরতার কারণে বহু ক্ষেত্রে লোকসভা এবং বিধানসভা 5 বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারেনি। বারবার অকাল বিধানসভা এবং লোকসভা ভোট হয়েছে। স্বাভাবিকভাবে এক দেশ এক ভোট সিস্টেম রক্ষা করা যায়নি। গত লোকসভা ভোটের আগে থেকে এই রীতি তো ফিরিয়ে আনতে চাইছে মোদী সরকার। এটা কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি সত্যি দেশবাসীর পক্ষে এটা লাভজনক? সেটাই বোঝার চেষ্টা করব আজকের স্পেশাল 9-এ। আজকের টিভি 9 স্পেশাল এক দেশ এক ভোট, আপনাদের সঙ্গে আমি মুচিরা। अगर मंत्री जी कहते हैं कि इसको जेपीसी को सौंपने के लिए वो तैयार है, तो जेपीसी में सारी चर्चा होगी। 1996-এ অটল বিহারী বাজপেয়ীর 13 দিনের সরকার। মাত্র 2 সপ্তাহ হাতে পেয়ে প্রয়াত প্রধানমন্ত্রী অভিন্ন দেওয়ানি বিধির মতো এক দেশ এক ভোটের পক্ষে জোর সওয়াল করেছিলেন। এবার সেই পথে আরও অনেকটা এগিয়ে গেলেন বাজপেয়ীর উত্তরসূরিরা। अगर मंत्री जी कहते हैं कि इसको जेपीसी को सौंपने के लिए वो तैयार है, तो जेपीसी में सारी चर्चा होगी और जब जेपीसी के रिपोर्ट के आधार पर कैबिनेट इसको पारित करेगी तब भी फिर से चर्चा होनी है। तो मैं मानता हूं कि माननीय मंत्री जी अगर जेपीसी में रखने की इच्छा व्यक्त करते हैं तो यहीं पर एक चीज समाप्त हो जाएगी। বছর ভর নয়, একসঙ্গে একেবারে দেশ জুড়ে ভোট। সেই লক্ষ্যে লোকসভায় পেশ হলো এক দেশ এক ভোট বিল। যদিও এই বিল পেশ করা নিয়েও হয় ভোটাভুটি। নতুন সংসদ ভবনে ভোটাভুটিতে কার্যত একজোট ছিল ইন্ডিয়া ব্লক। যদিও বিরোধীদের প্রবল বিরোধিতা সত্ত্বেও শেষ হাসি কেন্দ্রের। 269 সাংসদ বিল পেশের পক্ষে ভোট দেন। বিরোধিতা করেন 198 জন সাংসদ। এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিল পেশের পর্বেই এককাট্টা বিরোধিতার মুখে পড়তে হলো সরকারকে। প্রত্যাশিতভাবেই যে সংখ্যা এই মুহূর্তে রয়েছে, বিল পেশে ভোটাভুটি হলেও সরকার পক্ষ তারা পরিকল্পনা মাফিক বিল পেশ করতে সমর্থ হয়েছে। এদিন লোকসভায় এক দেশ এক ভোট সংবিধান সংক্রান্ত 2টি বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। বিল দুটিতে যে সংশোধনের কথা বলা হয়েছে তার মধ্যে একটি হলো রাজ্য বিধানসভাগুলির মেয়াদ এবং লোকসভায় মেয়াদকে একই সময়ের মধ্যে নিয়ে আসা। সূত্রের খবর, তবে এই বিষয়গুলি 2034 সালের আগে কার্যকর হওয়া কঠিন। সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, প্রধানমন্ত্রী চান বিলটি যৌথ সংসদীয় কমিটিতে যাক, বিল নিয়ে আরও আলোচনা হোক। I beg to move for leave to introduce the Constitution 129th Amendment Bill 2024 further to amend the Constitution of India। ये आइटम नंबर 18 में है। এক দেশ এক নির্বাচন বিজেপির দীর্ঘদিনের এজেন্ডা। এটা বিজেপির কোর ইস্যু। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে অটল বিহারী বাজপেয়ী হয়ে নরেন্দ্র মোদী, সবাই এক দেশ এক ভোটের পক্ষে বারবার সওয়াল করেছেন। কোন পথে গতি পেল, কোন পথে এগোলো এক দেশ এক ভোট? 1983 নির্বাচন কমিশনের রিপোর্টে একসঙ্গে ভোটের প্রস্তাব। 1999 আইন কমিশনের রিপোর্টেও একযোগে নির্বাচনের পরামর্শ। 2014 বিজেপির নির্বাচনী ইস্তাহারে অভিন্ন নির্বাচনের ঘোষণা। 2016 এক দেশ এক ভোটের আহ্বান প্রধানমন্ত্রীর। 2019 লোকসভা ভোটের পর এক দেশ এক ভোট নিয়ে সর্বদল বৈঠক, বিরোধীদের বয়কট।
সেপ্টেম্বর 2023 প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্ব কমিটি। সেপ্টেম্বর 2024 কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ কোবিন্দ কমিটির রিপোর্ট। 2024-এর 12ই ডিসেম্বর একযোগে ভোটে সায় কেন্দ্রীয় মন্ত্রিসভার। 2024-এর 17ই ডিসেম্বর লোকসভায় পেশ এক দেশ এক ভোট বিল। যদিও এই বিল অসাংবিধানিক দাবি করে তুমুল বিরোধিতা করেছে বিরোধীরা। The autonomy of the state legislative assembly is being taken away. That is ultra-virus. That is hits the basic structure of the constitution. It is not an election reforms. It is just a fulfillment of one gentleman's desire and dream. Nothing more than that. We are opposing for introduction. One of the essential features is federalism and the structure of our democracy. And therefore, the bills which have been moved by the Honourable Minister of Law and Justice absolutely assault the basic structure of the Constitution. এক দেশ এক ভোটের পক্ষে বিজেপি এবং তার সহযোগীদের প্রধান যুক্তি হলো এতে বিপুল খরচ বাঁচবে, বছরভর ভোটের জন্য উন্নয়নের কাজ থমকে যাবে না। কিন্তু একসঙ্গে ভোট হওয়ার পর কোনো সরকার পড়ে গেলে কি হবে তার যেমন উত্তর নেই, তেমনি পুরসভা ও পঞ্চায়েত ভোটের বিষয়টিও অস্পষ্ট। আর এই এক দেশ এক ভোটের পথে প্রথম পরীক্ষা হয়ে গেল লোকসভায়। সেখানে বিরোধীদের বাধার মুখে পড়ল সরকার পক্ষ, চলল যুক্তি পাল্টা যুক্তির লড়াই। বিগ ওয়ালে আপনাদের একবার দেখাই যে এই বিল নিয়ে কোন দল কেন্দ্রের পাশে দাঁড়ালো আর কারা বিরোধিতা করলো। দেখুন, নজর রাখুন একবার বিগ ওয়ালে। সমর্থন করলো কারা কারা? বিজেপি, জেডিইউ, শিবসেনা, শিরোমণি আকালি দল। আর বিরোধী পক্ষ মানে বিরোধিতা করলো কারা? কংগ্রেস, তৃণমূল, আপ, সিপিএম। এক দেশ এক ভোট নিয়ে সমর্থন আর বিরোধিতার বাইরে মধ্যপন্থাও নিয়েছে কিন্তু অনেকগুলো দল। তবে দলের সংখ্যার হিসেবে এনডিএর খানিকটা পাল্লা ভারী থাকলেও লোকসভায় বিল পেশ নিয়ে ভোটাভুটির পর বিরোধী শিবিরের কিন্তু গলার জোর বাড়ছে। ইন্ডিয়া অ্যালায়েন্স বলতে যেটা বোঝায় তার প্রকৃত প্রতিফলন আজকে ঘটল। তেলেগু দেশম পার্টি আর জেডিইউ কোনো সময় যদি চলে আসে, ভোট দেওয়ার ক্ষেত্রে যদি একটু নিজেদের অভিমত ব্যক্ত করে, তাহলে আমাদের ভোটের সঙ্গে ওই ভোট যোগ হয়ে গেলে আর 2/3 এই বিল পাস হবে না। The government has larger numbers on its side than us. In the JPC, however, they may even have a majority in terms of the composition of the JPC. But to pass it as a constitutional amendment, you need 2/3 majority. That they very clearly don't have. কংগ্রেস, তৃণমূল মানে বিরোধী দলগুলো কেন আহ্লাদিত তার একটা কারণ আছে। সেটা হলো বিল পাশের ক্ষেত্রে কিছু শর্ত। মঙ্গলবার বিল পেশ নিয়ে ভোটাভুটিতে দেখা গেল যে 263 জন সমর্থন করেছেন আর বিরোধিতা করেছেন 198 জন। যদি এদিন বিল পাশ নিয়ে ভোটাভুটি হতো তাহলে কিন্তু সরকারের সমস্যা ছিল। কারণ এদিন যে 461 ভোট পড়ে, নিয়ম হলো বিল পাশ করাতে হলে উপস্থিত সদস্যদের 2/3 অর্থাৎ সমর্থন লাগবে। সেই হিসেবে এদিন প্রয়োজন ছিল 307 জনের, কিন্তু সরকারের পক্ষে এদিন ভোট পড়েছে কত? 263। তার মানে 47টা ভোট তো কম রয়েছে। অঙ্ক নিয়ে যখন এত কথা হচ্ছে তখন একটু দেখে নি যে সংসদের দুই কক্ষে ঠিক কি অবস্থায় দাঁড়িয়ে সরকার আর বিরোধীরা। এক দেশ এক ভোটের ক্ষেত্রে 362 সাংসদ অর্থাৎ 2/3 সমর্থন দেখাই আপনাদের কিভাবে রয়েছে। রাজ্যসভার অঙ্কটাও একটুখানি দেখাই। বিল পাশে দরকার 156 সাংসদ অর্থাৎ 2/3 সমর্থন। ইন্ডিয়ার সঙ্গে 87 জন সাংসদ রয়েছে আর মধ্যপন্থা অবস্থান 25 জন সাংসদের। বিরোধীদের দাবি, যেভাবে বিরোধীরা একজোট হয়ে বিরোধিতা করেছে তাতে আগামী দিনে সংসদের অভ্যন্তরে 2/3 সমর্থন কোনোভাবেই সরকারের পক্ষে জোগাড় করা সম্ভব হবে না। আজকে যেভাবে প্রত্যেকটা বিরোধী দল একে অপরের পাশে দাঁড়িয়ে এই বিল পেশের বিরোধিতা করেছে তাতে আগামী দিনে ইন্ডিয়া জোটের ঐক্য যে সরকারকে ভাবাবে তা স্পষ্টতই দাবি করছে বিরোধীরা। যদিও এই দাবিকে কোনো মতেই গুরুত্ব দিচ্ছে না সরকার, বরং তাদের বক্তব্য যে পরিকল্পনা করা হয়েছে অর্থাৎ এই বিলকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হবে এবং সব ক্ষেত্রের থেকে পর্যালোচনা করা হবে, সেই পরিকল্পনা মাফিকই সরকার হাঁটবে আগামী দিনে।
তখনও তো আদবানিজি বলতেন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা। এগুলো তো সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন। এগুলো জেনেই তিনি সেদিন বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেছিলেন, তারপরে জোট করেছিলেন। আমরা যেটা বলেছি সেটা আমরা করে দেখাবো। এখন এটা আসছে, এরপরে কমন সিভিল কোড বিল, যেটা আমাদের দীর্ঘদিনের এজেন্ডা, সেটাও বাস্তবায়িত হবে। এক দেশ এক ভোট বিল এবার লোকসভায় যাওয়ার কথা যৌথ সংসদীয় কমিটিতে। আর এই নিয়ে কি বলছেন সংবিধান বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক বিশ্লেষকরা, শুনুন। আমার তো মানে এই বিলের মাধ্যমে আঞ্চলিক যে দলগুলি আছে সেই দলগুলোর প্রভাব খর্ব করার একটা চেষ্টা হচ্ছে, এবং এটা মোটেই আমার ধারণা গণতন্ত্রের পক্ষে শুভ হবে না। আরবেই বলছে যে একসাথে ভোট হলে পরে দেখা যাচ্ছে যে কেন্দ্রে আসীন যে সরকার, তাদের প্রচুর টাকা ফান্ডিং, তারা প্রচারের দিক থেকে অনেক মাইলেজ এগিয়ে থাকবে। ফলে দেখা যাচ্ছে ৭৭ থেকে ৮০% লোক তাদের দিকেই যে ঝুঁকে থাকবে, এটা স্বাভাবিক। দুদলীয় ব্যবস্থা বা একদলীয় ব্যবস্থারই নামান্তর তারা বলছেন, এটা অনেকটা ঠিক। দ্বিতীয় হচ্ছে এত ভাষা, এত সংস্কৃতিগত যে তার মানে বৈচিত্র্য আমাদের দেশে, তাতে এইটাকে মানে ফ্রুটফুলি করে নেওয়াটা কিন্তু একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ। পৃথিবীর যে কোনো বিষয়ে সুবিধা অসুবিধা থাকবে। এক দেশ ভোট নিয়ে যেমন সমর্থন আছে তেমন বিরুদ্ধে ষড়যন্ত্র রয়েছে। এক দেশ এক ভোটের জন্য কেন্দ্র সরকার যে যুক্তি বারবার সামনে আনছে তা হচ্ছে বিপুল খরচের কথা বলছে তারা। তা তো ভুল কিছু নয়। 2014 সালে লোকসভা নির্বাচনে খরচ হয়েছিল ৩,৮৭০ কোটি টাকা, আর 2019-এর লোকসভায় সেটা বেড়ে দাঁড়ালো হচ্ছে 60,000 কোটি টাকা, মানে ভোটার পিছু খরচ 700 টাকা। আর এবার লোকসভা ভোটে খরচের পরিমাণ 19-এর দ্বিগুণ হয়ে 1,20,000 কোটি টাকায় পৌঁছলো। এই অঙ্কটা শুধু লোকসভা নির্বাচনে। দুটো ভোট একসঙ্গে হলে এই অঙ্কটা কিন্তু কমে যেত। আর এই নিয়ে কেন্দ্রের শাসক দলের যুক্তিগুলো কিন্তু একই রকম। একসঙ্গে নির্বাচনে বিপুল খরচে হ্রাস টানা যাবে এই বিলের ফলে। প্রশাসনের পাশাপাশি খরচ কমবে দলগুলিরও। উন্নয়নমূলক প্রকল্পের কাজ থমকে যাওয়া কমবে, পরিশ্রম কমবে ভোটকর্মী এবং নিরাপত্তারক্ষীদের, বাড়বে ভোট দেওয়ার প্রবণতা আর ভোটের হার। স্বাধীনতার পরে একসঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট হতো এই দেশে। 1967 পর্যন্ত লোকসভা ভোট আর বিধানসভা ভোট একসঙ্গে হয়েছে, যে কথা দিয়ে শুরু করেছিলাম। 6 দশকের শেষে কয়েকটা বিধানসভা ভাঙে। কেন এই পরিস্থিতি হলো, কি বলছেন বিশেষজ্ঞরা? কংগ্রেস সরকার বেশিরভাগ সময় অনেক সময় যে গভর্নর্স রুল ইম্পোজ করেছিলেন, মানে ইলেক্টেড গভর্নমেন্টকে ভেঙে দিয়ে সেখানে গভর্নর্স রুল বা প্রেসিডেন্টস রুল চালিয়েছিলেন, যার ফলে তাদের মেয়াদটা সংক্ষিপ্ত হয়ে গেল এবং নতুন করে নির্বাচন হলো। আর এদিকে যেটা দেখা যাচ্ছে যে কংগ্রেসের বিরুদ্ধে 356 ধারা প্রয়োগ করে রাজ্য সরকার ফেলে দেওয়ার অভিযোগ তো বিস্তর। তবে তারা অবশ্য এক দেশ এক ভোটের বিরুদ্ধে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলোর ক্ষেত্রে যুক্তি গুরুত্ব পাবে না প্রান্তিক মানুষের দাবি। মুখ্য হয়ে উঠবে জাতীয় বিষয়গুলো। নির্বাচনী খরচ চালানো আঞ্চলিক দলের পক্ষে সমস্যা হবে। রাজ্য বা কেন্দ্রের মেয়াদের মাঝপথে সরকার যদি পড়ে যায় তাহলে সমস্যা হবে। সংবিধানে বহু সংশোধনী আনতে হবে, যা বেশ জটিল। তবে এক দেশ এক ভোট করার মতো পরিকাঠামো আছে কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। দরকার 2 সেট করে ইভিএম। সারা দেশে 11 লক্ষের বেশি বুথ রয়েছে, আর সেট পিছু খরচ কিন্তু বড় অঙ্কের এবং সমস্ত জিনিসপত্র জোগাড় করা কিন্তু বেশ কঠিন। এক দেশ এক ভোট যা নিয়ে এত চর্চা দেশ জুড়ে, তা কিন্তু ইউরোপ এবং আফ্রিকার বেশ কিছু দেশে ইতিমধ্যেই চালু আছে। কোথায় কোথায় জানতে চান? দেখাই আপনাদের বিগ ওয়ালে। দেখুন, দক্ষিণ আফ্রিকা, এইখানে রয়েছে এই এক দেশ এক ভোটের চল। বেলজিয়ামে রয়েছে, সুইডেনেও রয়েছে। আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এইটা নিয়ে ভীষণভাবে বিবেচনা হওয়া উচিত, হাউসে ডিসকাশন হওয়া উচিত, ডিবেট হওয়া উচিত। তবে স্পেস ফর অ্যামেন্ডমেন্ট সবসময় আছে কনস্টিটিউশনে, এবং যদি সেই অ্যামেন্ডমেন্ট ভারতবর্ষে ভালো করে, সবসময় মনে হয় মানুষের সেই অ্যামেন্ডমেন্টকে মেনে নেওয়া উচিত। বাট যদি কোনো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একটি পার্টিকুলার রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে কেউ, সেক্ষেত্রে অবশ্যই মানুষকে বোঝা উচিত যে সেটাকে কিভাবে তারা কাউন্টার করবে।
দেখুন, বিশেষজ্ঞরা ঠিক যেরকম ভাবে বলছেন যে অবশ্যই জটিলতা রয়েছে, একই সঙ্গে রাজনৈতিক ফায়দা তোলার বিষয়টাও রয়েছে, কিন্তু সত্যি যদি এই এক দেশ এক ভোট হলে সাধারণ মানুষের কিছু উপকার হয় তাহলে অবশ্যই এটা সাধুবাদ জানানোর বিষয় থেকেই যায়। তবে আদৌ এই ভোট বা এই এক দেশ এক ভোট বাস্তবায়ন সম্ভব কিনা সেটা তো সময় উত্তর দেবে। আপাতত আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল, সঙ্গে থাকবেন।